সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসান মাহমুদ। শুরুতেই আজকের দিনের কিছু আলোচিত সংবাদ আপনাদের জানাবো। দাবদাহে দুঃসহ জনজীবন, হিট স্ট্রোকে আরও 5 জনের মৃত্যু, মেতে তাপমাত্রা আরও বাড়বে বলছে আবহাওয়া অফিস। চলমান তাপপ্রবাহের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 1 সপ্তাহ বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। হিট অ্যালার্ট আরও বাড়তে পারে, আবহাওয়া অফিস বলছে। সর্বোচ্চ তাপমাত্রা এই মৌসুমে যশোরে 42.6 ডিগ্রি। তীব্র দাবদাহে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের বেড এবং আসন সংখ্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, আজকে এছাড়াও আরও রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন সংবাদ স্থান পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে, তবে তাপ ও দাহের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এই সময়ে। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে 2 জন বিশেষজ্ঞ রয়েছেন, এছাড়াও আরও একজন বিশেষজ্ঞ আমাদের সাথে যোগ দেবেন। রয়েছেন আমার বাঁ পাশে ইমেরিটাস অধ্যাপক এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ABM আবদুল্লাহ, যিনি মেডিসিন বিশেষজ্ঞ। রয়েছেন আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক, তিনি আবহাওয়াবিদ, আমাদের সাথে আবহাওয়া নিয়ে কথা বলবেন। এছাড়াও আমরা শুনব ভূগোল ও পরিবেশ বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলামের বক্তব্য। আপনাদেরকে স্বাগত এনটিভি স্টুডিওতে আমাদের এই সময় অনুষ্ঠানে। আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন সে বিষয়ে। আমরা আসলে সরাসরি আলোচনায় চলে যাই এবং আলোচনাটি মূলত দেশ জুড়ে যে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে গরম। হাঁসফাঁস, নাভিশ্বাস যাই বলি না কেন, তীব্র গরমে মানুষ একেবারে রীতিমতো খুব বিপাকে রয়েছে। হিট স্ট্রোক, ইতিমধ্যে এই হিট স্ট্রোকে অর্থাৎ গরমের কারণে 5 জনের মৃত্যু হয়েছে, গতকাল 3 জন, আজকেও 2 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রাও নির্ধারণ করা হয়েছে। আমি যেহেতু তাপমাত্রার বিষয়ে আমি ডক্টর আবুল কালাম মল্লিক আপনার কাছে একটু যাচ্ছি। আসলে এই তাপমাত্রা আরও কদিন থাকবে? আপনারা তো বলছেন মে মাস জুড়েও থাকবে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এপ্রিল মাস উষ্ণতম মাস এবং এই মাসের তাপমাত্রা কখনো কখনো 36 ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠে যায়। যখন 36 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রা ওঠে তখনই আমরা কিন্তু তাপপ্রবাহ বলে থাকি। সুতরাং এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস উঠেছে এবং আপনারা জানেন যে 11 এপ্রিল থেকে অদ্যাবধি কোথাও কোথাও মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের, ইভেন গত 2 দিন ধরে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ, যেখানে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস অথবা অতি তীব্রর ক্ষেত্রে 42-এর উপরে উঠে যদি যায় তখন তাকে আমরা অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকি। সুতরাং এই ধরনের তাপপ্রবাহ কিন্তু একদম এপ্রিল জুড়েই রয়েছে এবং এপ্রিলে বাকি যে কদিন আছে আমরা আশঙ্কা করছি যে এই যে বিদ্যমান তাপপ্রবাহ এপ্রিলের এই মাস জুড়েই থাকবে এবং ক্রমাগতভাবে তাপপ্রবাহের ফলে আওতাধীন যে এরিয়া তার হয়তো বা একটু কম বেশি হতে পারে, কিন্তু তাপমাত্রা 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই এপ্রিল জুড়েই অব্যাহত থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ধন্যবাদ মল্লিক। আমরা আরও জানবো দাবদাহের বিষয়ে, কিন্তু এই দাবদাহে বা তাপ প্রবাহের কারণে যেটি হচ্ছে যে জনজীবনে হাঁসফাঁস, নাভিশ্বাস যাই বলি এবং অসুস্থ হয়ে পড়ছে মানুষ। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু মানুষের মৃত্যু হয়েছে তীব্র তাপপ্রবাহে এবং হিট স্ট্রোক। আমি ডক্টর অধ্যাপক ABM আবদুল্লাহ স্যার আপনার কাছে জানতে চাই যে আসলে এই সময়ে যে এই তাপপ্রবাহ, অতিরিক্ত গরম পড়ছে, এই গরমের সাথে কিন্তু মানুষ সাধারণভাবে পরিচিত নয়। হঠাৎ করে এই গরমে বিশেষ করে কৃষিকাজ যারা করছে, যারা শ্রমজীবী মানুষ, তাদের করণীয় কী? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে তো একজন বিশিষ্ট আলোচক ডক্টর মল্লিক সাহেব আছেন, উনি তো আবহাওয়াবিদ, উনি আরও সুন্দর করে অলরেডি বলছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, এনটিভিকে ধন্যবাদ জানাই এই সময় উপযোগী আলোচনার জন্য। আর কি এটা খুব টাইম, কারণ যে হারে টেম্পারেচার বাড়ছে, একেবারে নাভিশ্বাস, হাঁসফাঁস, এটা শুধু বললেন যে মানুষ জনজীবন তা না, পশু পাখি কিন্তু সাফার করছে। মিডিয়াতে চিড়িয়াখানার ছবি দেখলাম, বাঘগুলা এগুলো যে পানি যেখানে পাইছে আমাদের মানে পানি গিয়ে এনে যে বাঘকে একটু তাপ থেকে বাঁচার চেষ্টা করছে। আরও কয়েকটা বোধহয় দেখলাম মহিষ বা আরও, তার মানে পশু পাখি সবাই কিন্তু কষ্ট করে আছে, মানুষ তো আছেই। যাই হোক, এখন এই যে তাপ, এটা নিয়ে কত বছরের মধ্যে যে হারে বাড়ছে, এটা যদি আগামী বাড়তে থাকে তাহলে হয়তো রেকর্ডও করতে পারে আর কি, বেড়ে যাচ্ছে যদি আগামী কয়েকদিন। এবং আবহাওয়াবিদরা তো অলরেডি বলছেন যে এপ্রিল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে।
টেম্পারেচার কোনো কোনো জায়গায় যশোরের জায়গায় কিন্তু 43 ডিগ্রিও কিন্তু হয়ে গেছে। কাছাকাছি হঠাৎ করে হয় কি টেম্পারেচার হঠাৎ করে বাড়ছে, আমাদের জনগণ মানুষ তো ওইভাবে তো অভ্যস্ত না, বেশি যাওয়াতে একটু ভয় ঢুকে গেছে। বিশেষ করে কয়েকজন মিডিয়াতেও কিন্তু প্রচার প্রচারণা খুব চলছে। বিশেষ করে আজকেই শুনলাম সকাল পর্যন্ত ছিল 4 জন মারা গেছে, আবার বিকেলে আরেকজন মারা গেছে, 5 জন হিট স্ট্রোকে। এটা ডেঞ্জারাস। হিট স্ট্রোকে এটা আমি এক্সপ্লেন করছি। তো যেহেতু মারা যাচ্ছে তাতে মানুষের মধ্যে কিন্তু আরো আতঙ্কটা ভয়টা কিন্তু আরো বেশি হচ্ছে। যদিও আমি আলোচনা করছি মানুষকে ভয় দেখানোর জন্য না, তারা যাতে একটু সতর্ক হয়, সজাগ থাকে, হিট স্ট্রোক যেন নিজেকে বাঁচাতে পারে, তাকে বাঁচানোর কিন্তু রাস্তা আছে, সেটি আমি বলতে চাচ্ছি। প্রথম কথা হলো এই যে জনজীবন এত বিপর্যস্ত, তার মধ্যে সবসময় লোকজনকে বলি যে আপনারা বাইরে কেউ যাবেন না প্রয়োজন ছাড়া। কিন্তু সবাই তো যারা শ্রমজীবী মানুষ, কর্মজীবী, দিন আনে দিন খায়, তাই না? কৃষক, শ্রমিক, মাঠে ঘাটে কাজ করে, রিক্সাওয়ালা, ফুটপাতে দেখুন অনেকে কাজ করে, ইট ভাঙতেছে, এরকম তো কাজ করে, বাধ্য হয়ে কাজ করতে হয় পেটের দায়ে। তারা চাইলেই তো আর ঘরে বসে থাকতে পারে না, যাচ্ছে রোদের মধ্যে কাজ করছে। যারা এরকম যে হিস্ট্রোকের কথাটাই বলি, ঘন্টা পর ঘন্টা কাজ করছে রোদের মধ্যে থেকে, একটা পর্যায়ে বডির যে টেম্পারেচার যে রেগুলেশন কিন্তু নষ্ট হয়ে যায়। শরীরের টেম্পারেচার বেড়ে যায় 104 উঠে 105 ডিগ্রির উপরে উঠে যায় ফারেনহাইট, সেন্টিগ্রেডে 40 বলে। এটা বেশি হয়ে গেলে একটা শরীরের ঘাম বন্ধ হয়ে যায়। তার মানে বডি যে থার্মাল যে রেগুলেশন এইটা বডি করতে পারে না। টেম্পারেচার বাড়তেছে কিন্তু বডি কমাতে পারে। নর্মাল কিন্তু বডিতে অ্যাডাপ্টেশন হয়, টেম্পারেচার বাড়লো ঘাম দেয়, ঘাম দিয়ে টেম্পারেচার কমে যায়, এই জায়গায় ঘামটা বন্ধ হয়ে যায়। টেম্পারেচার বাড়লো ঘাম বন্ধ, মানুষের গায়ে হাত দিলে একদম গরম, মনে হয় জ্বলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, জ্বর হচ্ছে, কিন্তু ওইদিকে টেম্পারেচার 105-এর উপরে। এই যদি অবস্থা হয়, উনি যিনি আক্রান্ত কিন্তু বুঝতে পারে মাথা ব্যথা শুরু হচ্ছে, বমি করে, দুর্বল, কাহি, ক্লান্তি বুঝতে পারে। যদি বুঝে সাথে সাথে একটু ছায়াতে না যায়, একটা পর্যায়ে সে কিন্তু অজ্ঞান হয়ে যায়। সেটাকেই বলা হয় হিট স্ট্রোক। এবং যদি সময় মতো তার চিকিৎসা না নেওয়া হয় তাহলে মারা যেতে পারে, সেটাই কিন্তু ঘটছে। এই শুধু আমাদের এখন না, পার্শ্ববর্তী দেশেও কিন্তু বেশ কয়েকজন হিট স্ট্রোকে কিন্তু মারা গেছে। এইটাই এই যে বর্তমান গরমের সবচেয়ে ডেঞ্জারাস। আরো অনেকগুলো প্রবলেম হচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে, আরো অনেক হয়তো আলোচনা আসছে, কিন্তু এইটা হলো ডেঞ্জারাস। এটা বলা দরকার এই কারণে জনগণকে একটু সচেতন করতে হবে, তারা যেন ঘন্টার পর ঘন্টা রোদে না থাকেন। আমি সবসময় এটা বলছি, যাদের বাইরে যেয়ে কাজ করতেই হচ্ছে কিছুক্ষণ রোদে কাজ করেন, কিন্তু অন্তত 5-10 মিনিট একটু ছায়াতে আসবেন। রোদেও থাকলেন, কিছুক্ষণ পর একটানা যেন না থাকেন। আর এই ফাঁকে ফাঁকে প্রচুর লিকুইড খেতে হয়, পানি, শুধু পানি না, ওর মধ্যে একটু লবণ মিশছে, কারণ এই যে ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়, ওর মধ্যে ঘাম হয়, পানি বের হয়ে যায়, আবার লবণও কিন্তু বের হয়ে যায়। সুতরাং পানিও কমে যায়, লবণও কমে যায়। সেই পানির মধ্যে একটু লবণ মিশ্রিত পানি খেলে ভালো, ওর স্যালাইন খেতে পারেন, বা যে কোনো তরল কিছু খেলে একটু লবণ দিলে কিন্তু, ডাব বলেন যাই খান এগুলো খেতে পারেন, লবণ মিশ্রিত পানিটা খাবেন। তবে এখানেও একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এটা যেন অবশ্যই বিশুদ্ধ হয়। এই দেখেন এই যে গরমে হাঁসফাঁস অবস্থা, যেটা আপনি বললেন না বিশ্বাস, রাস্তাঘাটে যদি চিত্র দেখেন, একবার রাস্তায় কত রকমের শরবত পাওয়া যায়, মানে আসলে অস্থির হয়ে কিছু একটা তৃষ্ণার্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়, যা পায় তাই খাচ্ছে। এই যে শরবতের নামে কত কিছু, গুড়ের শরবত, আখের শরবত, পানি, কত কিছু, ওর মধ্যে আবার কালার মিশাই, রং টংও দেখি, কিন্তু এগুলো বিশুদ্ধ কিনা আমরা তো জানি না। পানি থেকে এনেছে, সেই পানিটা সবচেয়ে বিশুদ্ধ কিনা জানি, এই যে বিশুদ্ধ কিনা, এই যে পানিটা খাচ্ছে। আবার খাওয়া দাওয়া কিন্তু ওপেন, খোলামেলা, ঢাকনা নাই, মাছি পড়ছে, ধুলাবালি পড়ছে, ঢাকায় তেমনি এয়ার পলিউশন বেশি, ওই খাওয়া দাওয়া খাচ্ছে, পানিও খাচ্ছে। এই যে পানিবাহিত রোগ খাওয়া থেকে বা খাদ্যবাহিত রোগ, এগুলো তো ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, ডায়রিয়া, ভমিটিং, এগুলো হচ্ছে আর কি। এছাড়া টাইফয়েড, জন্ডিস, এগুলো হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের, ছোটো বাচ্চা, তারাও যদি এগুলো হয় তারাও আক্রান্ত হচ্ছে। বাচ্চাদের আবার, আচ্ছা, অনেকে আরেকটা কাজ করে, এই গরম থেকে এসে খুব ঠান্ডা খায়, বরফ মিশ্রিত পানি, এগুলো, এইটা তাতেও প্রবলেম হচ্ছে। তাতে এই যে গলায় টনসিলাইটিস হচ্ছে, ফ্যারিনজাইটিস হচ্ছে, সাইনাসাইটিস হচ্ছে। বাচ্চাদের দেখবেন, শুধু বাচ্চা না, যে কোনো বয়সে নিউমোনিয়াও কিন্তু হচ্ছে, রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে। সুতরাং বিভিন্ন রোগ ব্যাধিও কিন্তু বাড়ছে আর কি। এই জন্য জনগণের জন্য আমি উপদেশটা বলছি, এখনই আপনার একটানা ঘন্টার পর ঘন্টা রোদে থাকবেন না, কিছুক্ষণ ছায়াতে আসবেন। অবশ্যই লিকুইড বেশি খাবেন, কিন্তু সেটা যেন বিশুদ্ধ হয়, বাইরের যেন উল্টাপাল্টা না খান, তা না হলে যে ঝুঁকি থেকে কিন্তু এড়ানো। আরেকটা হলো, তারা একটা ছাতা ব্যবহার করতে পারেন, ছাতা বা মাথায় যে হেড জাতীয় পাওয়া যায় গ্রামে, দেখেন তাল পাতা দিয়ে বানায় আর কি, ওটা যদি করেন তাহলে আরেকটু ভালো হয়, হিট থেকে প্রোটেকশন দেওয়া যায়, এটাও ইম্পর্টেন্ট। কাপড়গুলো যেন বেশি টাইট না হয়, এটা লুজ পড়লে, নাহলে বেশি টাইট পড়লে টেম্পারেচার কিন্তু বাইরে হতে পারে না, এটাও কিন্তু ইম্পর্টেন্ট বেশি, এটাও খেয়াল রাখবেন। বেশি কালার্ড কাপড় না, একটু সাদা বা একটু কম কালার, এগুলো পড়লে কিন্তু এটা কিন্তু একটু ভালো হয়। এই ব্যাপারে যদি সবাই সতর্ক থাকেন, তাহলে হিট স্ট্রোকের মতো যে সিরিয়াস যে প্রবলেমটা, এতে কিন্তু আবার, কারণ এটা হয়ে গেলে তো মুশকিল, সময় মতো চিকিৎসা নিলে মানুষ তো মারাও যাচ্ছে।
এই ব্যাপারটা যেন সবাইকে সতর্ক রাখতে হবে জন্যই বলছি। ধন্যবাদ। আমরা এই বিষয়ে অর্থাৎ যে ক্রমান্বয়ে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই বিষয়ে বাংলাদেশের ভূগোল ও পরিবেশ বিভাগের বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ডক্টর নজরুল ইসলামের বক্তব্য শুনে আসব। মানুষ স্বীকার করে যে মানুষের কর্মকাণ্ড এই তাপমাত্রা বাড়াতে বেশ কিছুটা ভূমিকা রাখে, এবং এটা যেন অন্তত এইটা যেন না হয়, এটা যেন বন্ধ করা যায়। 1 থেকে 1.5 ডিগ্রি বেড়েই গেছে, আরও যদি 1 ডিগ্রি বা 1.5 ডিগ্রি বাড়ে তাহলে অসহনীয় পর্যায়ে চলে যাবে। তো বিজ্ঞানীরা বা রাষ্ট্রপ্রধানরা একমত হয়েছেন যে অন্ততপক্ষে আগামী 50 বছর 100 বছর যেন আরও 1.5 অথবা 2 ডিগ্রির বেশি যেন তাপমাত্রা বেড়ে না যায়, এটা রক্ষা করো। তো কেন বাড়ে? মানুষের যে কর্মকাণ্ড সেটাকে একটা দায়ী করা হয়, এবং সেটি আমরা হয়তো কার্যকর পদক্ষেপ মানুষ নিতে পারে যে কমানো যায় কিনা বা বন্ধ করা যায় কিনা বৃদ্ধিটা। সেইখানে 1 নম্বর বলা হয় শিল্পায়ন। তো গত 200 বছর ধরে তো ব্যাপক শিল্পায়ন হয়েছে সারা পৃথিবী, ইউরোপ, আমেরিকা, এখন আমাদের এদিকেও। সেইটা একটা বড় কারণ। সেইখান থেকে নানা রকমের কয়লা পোড়ানো অথবা অন্যান্য জ্বালানি পোড়ানো, এগুলো থেকে মানে শিল্পায়নের কারণে অনেকটাই হয়েছে। এবং আরেকটা হলো যে গাড়ি ঘোড়া ব্যবহার, অটোমোবাইল। কোনো দেশে তো প্রত্যেকের বাড়িতে 1-2 করে গাড়ি, আমরা না হয় গরিব দেশ, একটু কম। তো সেটার একটা বিরাট ভূমিকা আছে, কার্বন নিঃসরণ। আর হলো হয়তো ওই যে নগরায়ন যেটাকে বলে, নগর উন্নয়ন বা নগরায়নে কি হয়, গ্রাম প্রধান এলাকা বা ছোট শহর সেগুলো বড় হয়, বিশাল হয়। এখন ঢাকা শহর হয়তো 1947 সনে ছিল 2-2.5 লক্ষ লোক। সেইখানে ঢাকা যে আমরা যেটাকে বলি মেট্রোপলিটন ঢাকা সিটি, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, এই 350 বর্গ কিলোমিটার জায়গাতেই 1 কোটির বেশি মানুষ। অনেকে বলেন 1,25,00,000। আর বৃহত্তর ঢাকা, রাজুকের যে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে ঢাকা উত্তর দক্ষিণ টঙ্গী, জয়দেবপুর, সাভার, এই বিস্তৃত এলাকা 3,500 বর্গ কিলোমিটার। সেইখানে লোক সংখ্যা 2 কোটি বা তারও বেশি অনুমান করা হয়। এখন এইরকম বিরাট বিরাট বড় বড় শহর, এই নির্মাণে তো প্রচুর ঘরবাড়ি নির্মাণ হয়, রাস্তাঘাট নির্মাণ হয়, এবং আমাদের দেশে পরিকল্পনার বাইরেই বেশি হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা সরাসরি চলে যাব ডক্টর মল্লিকের কাছে। 1850 যদি বলি, 1850 সাল থেকে শুরু হয় তাপমাত্রা রেকর্ডের প্রচলনটা শুরু হয়। সেই 1850 থেকে 2023 অর্থাৎ গেল বছর পর্যন্ত আমরা দেখলাম 2023 ছিল, সেই 1850 থেকে 2023 সাল ছিল পৃথিবীর উষ্ণতম বছর। আমরা এখন 24-এ আছি। 24টা কেমন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি যা বলছিলেন যে আসলে 1850 থেকে 2023 সাল পর্যন্ত যে আমাদের অবজার্ভ টেম্পারেচার, তার একটি রেকর্ড নোয়া প্রকাশ করেছে, এবং তারা বলেছে যে 2023 সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর। এবং গত 47 ইয়ার্সের মধ্যে কিন্তু টোটাল বিশ্ব দেখেছে যে 47 বছরের মধ্যে 2023 সাল কিন্তু আবার সবচেয়ে শীতলতম বছরও ছিল। তা সেই কারণে আপনাকে একটু বলতে চাচ্ছি যে এই যে চরম ভাবাপন্ন যে ওয়েদার সিস্টেম, সেগুলোর কিন্তু পর্যায়ভিত্তিক আবর্তন নাই। কোনোবার হয়, আমরা যদি আমাদের অতীতের রেকর্ড দেখি, 2003, 2004, 2009, 2013, 2014 এক্সট্রাঅর্ডিনারি হিটওয়েভ ছিল, 2016 সালে ছিল, 17-19 সালেও ছিল, এবং 2023 সালে সবচেয়ে উষ্ণতম বছর ছিল। সুতরাং আমাদের যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে রেকর্ড 1948 সাল থেকে 2024 সাল পর্যন্ত, আমরা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছি মে মাসে। আমরা 18 মে 1972 সালে 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা রেকর্ড রয়েছে। এটা সর্বোচ্চ এবং বাংলাদেশের এটা হিস্ট্রিক, মানে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে একদিনে সেটা সর্বোচ্চ ছিল। এবং এই ঢাকায় গত 45 এইটা তো এখনো অতিক্রম করেনি। এবং সাধারণত এক্সট্রিম ইভেন্টকে অতিক্রম করার এই যে পর্যায়ভিত্তিক আবর্তনের কথা বললাম, সেগুলো কিন্তু খুব রেয়ার হয়ে থাকে। এবং ঢাকাতে কিন্তু আমরা 1960 সালের 30 এপ্রিল রেকর্ড করেছি আমরা 42.3 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমাদের হিস্টোরিক্যাল যে তাপমাত্রা, বর্তমান যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে,
তা কিন্তু আমাদের হিস্টোরিক এক্সট্রিম টেম্পারেচারকে অতিক্রম করতে পারেনি। তবে একটি আনইউজুয়াল ক্যারেক্টার পরিলক্ষিত হয়েছে, সেটা হলো যে আগে মাইল্ড অর্থাৎ মৃদু ধরনের তাপপ্রবাহের ব্যক্তিকাল বেশি ছিল, কিন্তু ইদানিং 2014 সালের পর স্পেশালি আমরা দেখতে পাচ্ছি যে এই যে তাপপ্রবাহের ব্যক্তিকাল তা একটু বৃদ্ধি পেয়েছে, এবং শুধু বৃদ্ধি পায়নি, এর প্যাটার্ন এবং বৈশিষ্ট্যাবলীর পরিবর্তনও এসেছে। কীরকম? যে আগে মার্চ এপ্রিল মে মাসে তাপপ্রবাহের আধিক্য ছিল, কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে যে এই তাপপ্রবাহ এবং টেম্পারেচারের যে চরম ভাবাপন্ন যে টেম্পারেচার, সেটা ইভেন বর্ষাকাল পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে। 2023 সালে আমরা দেখেছি জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত তাপপ্রবাহ ছিল, এবং 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করেছে। সুতরাং এই যে পরিবর্তিত প্রেক্ষাপট, বিভিন্ন কারণ হচ্ছে। 1 নম্বর কারণ প্রাকৃতিক কারণ, এবং 2 নম্বর কারণ হলো মানবসৃষ্ট কারণ। মানবসৃষ্ট কারণের মধ্যে বেশিরভাগই হলো যে, যেহেতু আপনারা জানেন যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ প্যারিস চুক্তি অনুযায়ী আমরা যদি RCB 2.5 মধ্যে রাখতাম, তখন এই তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস এই শতাব্দীতে বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কিন্তু আপনারা জানেন যে 2016 সালে অলরেডি এটি বৃদ্ধি পেয়ে 1.42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, এবং বিশ্বের আবহাওয়াবিদ, জলবায়ুবিদরা এবং IPCCর 5th অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুযায়ী ধারণা করা হয়েছে যে 2024 সালে এটি বৃদ্ধি পেয়ে 1.62-তে উন্নত হবে। সুতরাং একটা অ্যালার্মিং কন্ডিশন। সুতরাং বিশ্ব প্রেক্ষাপট এবং আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটের সাথে যদি সম্পৃক্ত করি, তাহলে দেখা যাচ্ছে গত বছর থেকে এই বছর এপ্রিল পর্যন্ত কিন্তু এলনিনো কন্ডিশন সক্রিয় অবস্থায় থাকবে। এলনিনো কন্ডিশন সক্রিয় অবস্থায় থাকলে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা, পূর্ব প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার সি সারফেস টেম্পারেচার পার্থক্যকে আমরা পজিটিভ যদি থাকে, তখন আমরা বলি এলনিনো সক্রিয়। এই অবস্থায় থাকলে আমাদের যে পূবলি বাতাস আসে, আমাদের একে আমরা ট্রেড উইন্ড বলি, সেটা প্রবাহিত হয় চীন সাগর হয়, যখন বঙ্গোপসাগরে পড়ে তখন তার গতিবেগ একটু কমে যায় এবং সাগর থেকে বাষ্পায়নের হার কমে যায়। বাষ্পায়ন হার কমে গেলে কম সম্পৃক্ত বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং তার ঊর্ধ্বগমন ঘটে, কম মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এবং বৃষ্টিপাত কমে যায়। পশ্চিমবঙ্গের প্রভাবে কি আমাদের চুয়াডাঙ্গা ওই অঞ্চলটাতে বেশি, এটার কি প্রভাব আছে? হ্যাঁ, অবশ্যই। আপনাকে ধন্যবাদ। যে আমাদের দেশের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা এবং নওগাঁ, এটা হলো পশ্চিম দিকের, বিশেষ করে আমাদের বিহার, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি, এই জায়গার তাপমাত্রা ভৌগোলিক কারণেই একটু উত্তপ্ত বাংলাদেশের চেয়ে। ওখানকার তাপমাত্রা অবজার্ভ টেম্পারেচার 42 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। সুতরাং ওখানকার লু হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে এই চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া হয়ে গেটওয়ে হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের তাপমাত্রা এমনিতেই উত্তপ্ত হচ্ছে, পাশাপাশি এই লু হাওয়া আসার পরে দুইয়ের যুগপৎ সংমিশ্রণে বাংলাদেশের তাপমাত্রা, বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল সহ টোটাল যদি আমরা বলি, পশ্চিমাঞ্চলই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এবং আমাদের যত রেকর্ড, আমাদের কিন্তু দেশের পশ্চিমাঞ্চল জুড়ে, বিশেষ করে রাজশাহী, রংপুর এবং নওগাঁ, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, এইসব অঞ্চলে উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলও ইদানিং একটু আনইউজুয়াল ক্যারেক্টার আমরা বলবো যে পরিলক্ষিত হচ্ছে, যে এই যে চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমস, তার শিপমেন্ট উত্তর পশ্চিম থেকে কিছুটা সেন্ট্রাল পার্ট হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে ধাবিত হয়েছে। সুতরাং এই যে পরিবর্তিত প্রেক্ষাপট, গ্লোবাল কানেকশন, গ্লোবাল সার্কুলেশন প্যাটার্নের পরিবর্তন এবং লোকাল তাপমাত্রার পরিবর্তনের কারণে আমরা মনে করি যে এইবার 2024 সালও উষ্ণতম বছর হতে যাচ্ছে। ধন্যবাদ। আমরা একটু, যেহেতু গরম পড়ছে, পুরো বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ এই গরমের প্রভাবটা অনুভব করছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে হচ্ছে শিশু এবং বৃদ্ধরা, যেটি বলেছেন প্রফেসর এবিএম আবদুল্লাহ স্যার। স্যার, আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে আসলে উনি যেটা বললেন, উত্তপ্ত বা গরমের মাত্রাটা বেশি কিন্তু আমাদের উত্তর পশ্চিম রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, এটি একটি কিন্তু সিটি কর্পোরেশনও নয় কিংবা রাজধানীও নয়।
আমার বক্তব্য হচ্ছে যে এই অঞ্চলে আসলে স্বাস্থ্যসেবা যদি অতিরিক্ত গরমে মানুষ বিশেষ করে শিশুরা এবং বৃদ্ধরা যদি হয় সেই ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনা কি আছে বা কতটুকু রাখা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সবাই যেহেতু তাপমাত্রা নেই কথাবার্তা বলছেন, সুতরাং অসুস্থ হলে তো ডাক্তার কাছে যেতেই হবে, হাসপাতালে তো যেতেই হবে, শেষ পর্যায়ে তো যেতেই হবে। প্রথম কথা আমি একটু অ্যাড করি, সেটা যে এই যে ঋতুর যে পরিবর্তন কিন্তু নতুন কিছু না, এটা চিরন্তন। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাকা রোদও তো পড়বে, এটা তো আমাদের ছোটবেলা থেকে দেখে আসে, তাই না? চৈত্র মাসে আমাদের কবিতা আছে না, এখানে মাঠঘাট ফেটে চৌচির, তো এমন না যে নতুন তা না। এবারে হঠাৎ করে অস্বাভাবিক হতে মানুষের মধ্যে একটু কিন্তু আতঙ্ক হয়েছে, এটা আগেও ছিল। হিট স্ট্রোকে মৃত্যু, এটা তো হচ্ছে, হিট স্ট্রোকে মৃত্যু আগেও যে হতো না তা না, আগেও হতো, মিডিয়ার কল্যাণে মানুষ জানতে পারছে, এটাই হলো পার্থক্য। এটা কিন্তু আগেও ছিল কম বেশি। সবচেয়ে হাইয়েস্ট যেমন ছিল 1972 সালে, যেটা বললেন যে 45 ডিগ্রি ক্রস করেছে, এটা রেকর্ড, এটা ঠিক। এখন যদি এইভাবে বাড়তে থাকে, এরা আবার নতুন রেকর্ড তৈরি না হয়, এটা ভয় কিন্তু রয়ে গেছে। যাই হোক, আমি স্বাস্থ্যের কথাটাই বলি, অনেকগুলো কারণ আছে। এটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিকভাবে এটা হবে, এটা মানুষের হাত নাই। তবে ম্যানমেড যেগুলো মানুষের তৈরি দুর্যোগ, এগুলো অনেক কিছুই আছে। যেমন শিল্পায়ন বললেন, গাড়ি কথা বললেন, প্রফেসর নজরুল ইসলাম সাহেব এই কথাগুলো বলছেন, অপরিকল্পিত নগরায়ন বলছেন। আরেকটা বায়ু দূষণ তো ঢাকা সরকার 1-2 থাকে, মাঝে মধ্যে 1 মাঝে মধ্যে 2, তাই না? এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট, যেমন যে শহরের কথাটাই বলি, কারণ এটা হয়তো এক্সট্রা কথা হচ্ছে, যেমন সবুজায়ন দরকার, গাছপালা দরকার। ইভেন ঢাকা শহরেও নাই, গড়ে দরকার 20-25%, আমাদের নাকি অ্যাভারেজ 8% আছে। গাছপালা তো সাবার করে ফেলছেন না, গাছপালা আছেন আবার বীজ বলছেন, এই বীজ থেকে গাছ হতে আবার 10-15 বছর আগে, 15 বছর কিন্তু লাগবে। এই যে পরিবেশে যে তাপমাত্রা যে দূষণ, আরও অনেক কারণ আছে, এটাও তো একটা অন্যতম কারণ। সব মিলেই হচ্ছে। আপনার প্রশ্নে তো আসি, হ্যাঁ, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু অলরেডি বলছেন আজকেই যে ডাক্তারদের প্রস্তুত থাকতে বলতে, হাসপাতালকে প্রস্তুত থাকতে বলছে। আমাদের অনেক আছে, অনেক জেলা সদরে কিন্তু হাসপাতাল যদি একবারে নাই তা, অনেক মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, ইভেন উপজেলা লেভেলেও কিন্তু চিকিৎসার ব্যবস্থা কম বেশি ভালো মন্দ আছে। আমার মনে করি যে ডাক্তাররা হয়তো আমাদের চিকিৎসা দিতে অসুবিধা হবে না আশা করি, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাই প্রস্তুত। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের প্রতিকার প্রতিরোধ ব্যবস্থার যেন জনগণ যেন বেশি নেয়, প্রশাসনও নেয়, রুগী আক্রান্ত যেন কম হয়। আক্রান্ত হয়ে গেলেই তো হাসপাতালে যেতে হবে, হাসপাতাল গেলে একটা ক্যাপাসিটি অলরেডি কিন্তু কোনো কোনো হাসপাতালে রুগী প্রচুর হয়ে যাচ্ছে, বড় বড় শহরেই। একেবারে বেড দিয়ে কোলাতে পারছে না, তো বারান্দায় দিচ্ছে, ফ্লোরে দিয়ে দিয়ে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু প্রচুর, শিশুরা খুব বেশি, ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, নিউমোনিয়া সবই তো হচ্ছে। সেই জন্য আমি যেটা শুরুতে বলছিলাম, জনগণকে একটু সতর্ক থাকতে হবে। কারণ আমি ভয় ধারণের জন্য বলছি না, আপনারা যেন সতর্ক থাকেন, অযথা অপ্রয়োজনে বাইরে যাবেন না, রোদের মধ্যে যত কম যাওয়া যায়। আর বাধ্য হয়ে যাদের যেতেই হচ্ছে, তাকে তাপমাত্রা থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য যা যা দরকার, ছাতা নেওয়া, মাথায় হ্যাট পরা, মাঝে মাঝে যেমন বললাম যে রোদ থেকে এসে একটু ছায়াতে দেবেন, প্রচুর লিকুইড পাবেন, তাহলে কিন্তু এটা প্রিভেন্ট করা সম্ভব। কারণ হয়ে গেলে তো দৌড়াদৌড়ি, একজন রুগী আক্রান্ত মানে তার পুরো ফ্যামিলি কষ্ট হচ্ছে, তার কষ্ট হচ্ছে, হাসপাতালে যাওয়া একটা হয়রানি আছে, অর্থনৈতিক ব্যাপারও রয়ে গেছে। সুতরাং তাদেরকে আমি জোর দিতে চাচ্ছি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য। কাউকে ভয় দেওয়ান না, কেউ যেন ভয় না পান, বা 2-1 জন যে হিট স্ট্রোকে মারা যাচ্ছে এতেও ভয়ের কোনো কারণে, একটু সতর্ক হলে এর থেকে কিন্তু বাঁচা সম্ভব। সুতরাং এটি খেয়াল রাখবেন সবাই, যাতে আমাদের এই দুর্যোগের অবস্থার মধ্যে পড়তে না হয়। তবে হ্যাঁ, আমাদের প্রস্তুতি আছে, আরও প্রস্তুতি নিতে হবে। প্রশাসন অলরেডি সচেতন, আমিও বিভিন্ন মিডিয়াতে বলছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর তারা যেন আরও কিছু কিছু পদক্ষেপ নেন, যাতে জনগণের হয়রানি বা কষ্ট বা সাফারিংস, ভোগান্তি যেন না হয়। তাদের যদি আক্রান্ত হয়েই যায়, তার জন্য প্রপার চিকিৎসাটা যেন পায়, সেই ব্যাপারে যেন আরও যথাযথ পদক্ষেপ। সেখানে হয়তো ম্যান পাওয়ারও বাড়ানো দরকার পড়লে লাগবে, হাসপাতালে বেড বাড়ানো দরকার পড়লে লাগবে, এবং ওষুধপত্র যা যা দরকার সেগুলো যেন করা হয়। তারপরেও জনগণকে বলব যে আপনারা একটু সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, যাতে এই দুর্যোগের অবস্থার মধ্যে যেন পড়তে না হয়, এটা আমাদের জন্য সবচেয়ে জরুরি। শিশুদের যে নিউমোনিয়ার বিষয়টা হচ্ছে, এটা মানে আসলে এইটা থেকে উপজেলা পর্যায়ে তো সেই অর্থে নিউমোনিয়ার জন্য বা আইসিইউ বা যদি জটিল পরিস্থিতি হয়, সেই ব্যবস্থাগুলো তো আসলে সারা দেশে একেবারেই তাই নাই, তা না। উপরে ডাক্তার চিকিৎসা করছেন, আমাদের চিকিৎসা মানে বেশি জটিল হয়ে গেলে হয়তো ওই সুযোগটা নাই, শহরে আসতে হচ্ছে, তখন হয়তো তারা রেফার করবে জেলা সদরে, অনেক সময় আইসিইউ তো লাগতে পারে, তাই না? সেটাই বলছি। ছোট বাচ্চাদের জরুরি পিতামাতাদের সতর্ক থাকতে হবে যেন বাচ্চারা আক্রান্ত কম হয়। কারণ ছোট বাচ্চা, ওদের বডির প্রতিরোধ ক্ষমতা একটু কম, কথাও বলতে পারে না, তাই না? অনেকে আছে, ওই জন্য বাচ্চাদের খেয়াল রাখতে হবে। যেমন আজকাল তো স্কুলটা বন্ধ হয়েছে, এটা একটা ভালো পদক্ষেপ। আমি গতকালই একটা মিডিয়াতে বলছিলাম যে স্কুলটা বন্ধ করা উচিত, স্কুল কলেজ, কারণ ছোট বাচ্চা। প্রশাসন কিন্তু সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিচ্ছে, এটা সরকার যে জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাচ্ছি। কারণ তার ছোট বাচ্চা বাইরে দৌড়াদৌড়ি লাফালাফি করে এই গরমের মধ্যে তারা তো আক্রান্ত হতেই পারে। আবার বাচ্চারা
ওই যে অজ্ঞান হয়ে যাবে বিভিন্ন যেটা বলছেন। স্কুলের চতুর্পাশে দেখবেন কত রকমের খাওয়া দাওয়া যায় সাজায় রাখে, সেগুলো একদম কোল্ড ড্রিঙ্ক বিভিন্ন রকমের, বাচ্চা তো পানিই নাকি খায় না আজকাল, কোল্ড ড্রিঙ্ক গেলে খায় অভ্যস্ত, আজে বাজে কত কিছু কিনে খায়, তাতে আক্রান্ত হইতে পারে। সুতরাং বাচ্চার বাপ মা বা অভিভাবক তারা একটু খেয়াল রাখবেন, বাচ্চাদের দিকে তারা বাইরে দৌড়াদৌড়ি একটু কম করবে, খাওয়াটা যেন অবশ্যই বিশুদ্ধ হয়, পানীয়টা যেন বিশুদ্ধ হয়, এই ব্যাপারে যেন সতর্ক থাকেন। কারণ আক্রান্ত হয়ে গেলে অবশ্যই বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, এদের রোটা ভাইরাস জনিত আক্রান্ত কিন্তু বেশি হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, এগুলো সমস্যা। এগুলো যদি না হয় এটা চেষ্টা করবেন। আর রান্নার রোগ যদি হয়েই যায় অবশ্যই সাথে সাথে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। ওই সিরিয়াস হবে দেখিয়ে এরকম করলে অনেক সময় সিরিয়াস হয়ে গেলে, জটিল হয়ে গেলে হয়তো প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অনেকগুলো সুযোগ সুবিধা তো নাই, এটা সত্য, স্বীকার করতেই হবে আমাদের। তো তারা এই ব্যাপারে যেন একটু সতর্ক থাকেন, তাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আর কি, এই ব্যাপারটা যেন সতর্ক থাকেন। জি ধন্যবাদ। আমরা এবার একটু ভূগোল ও পরিবেশ বিশেষজ্ঞ ইমিডিয়েটাস অধ্যাপক ডক্টর নজরুল ইসলামের বক্তব্য শুনে আসবো। তিনি আমাদের সাথে কথা বলেছিলেন বিশেষ করে পরিবেশ ও ভূগোল বিষয়ে, এই আবহাওয়া কেন বাড়ছে সে বিষয়ে তার বক্তব্য দিয়েছেন। জি, আমি দেখে একটু কষ্টই পাই, অতি আধুনিক সুউচ্চ ভবন, সেইখানে কিন্তু তারা এই স্থানীয় জলবায়ু আবহাওয়ার কথাটা খুব একটা মাথায় নেন না। আমরা বলি না দক্ষিণ খোলা রাখো, পূব খোলা রাখো, এখন দেখা যায় একেবারে সলিড ওয়াল হয়ে গেছে 20 তলা বিল্ডিংয়ের পুরোটাই, বাতাস প্রবাহিত হয় না। তারা এখন এসি নির্ভর, একটা হলো বাতাসও আসে না, আর একটা হলো এসি নির্ভর। তো এইগুলো হলো আমরা যখন ডিটেইলে কথা বলি তখন এইগুলো আসে। আর সার্বিকভাবে বলাই যায় যে অতি শিল্পায়ন, যেটা আমাদের এখনো হয় নাই, অতি নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন যেটাকে বলা হয়। তো গ্রাম তো অপরিকল্পিত ছিল সবসময়ই, সব গ্রামই তো অপরিকল্পিত, কিন্তু খোলামেলা গাছপালায় আচ্ছাদিত। তো তারা তো কোনো দোষ করে না, আমরা করছি। আর একটা হলো যে বৈজ্ঞানিকভাবে পরিকল্পিতভাবে হবে, সেটা দরকার। আর নগর পরিকল্পনায় এটা অবশ্য মান্য করতে হবে যে খোলা জায়গা রাখতে হবে, সবুজ জায়গা রাখতে হবে, প্রচুর পরিমাণে পার্ক এবং বৃক্ষাচ্ছাদন, বনানী বলে আর কি না, এগুলো থাকতে হবে। তাহলে হয়তো কিছুটা কমে। আর হলো স্থাপত্য এরকম, যেমন এখন 6 তলা ভবনে আমি বসে কথা বলছি, আমার ছাদের উপরে, মাথার উপরে ছাদ, ভীষণ রকমের গরম হয়ে যায়। এই ছাদ যদি এরকম তাপ নিয়ন্ত্রক কিছু করতে পারতো তাহলে ভালো। আর এটা কি হচ্ছে এখন, ভালো ছাদ বাগান হয়, ছাদে বৃক্ষাচ্ছাদন হয়। আজকাল পৃথিবীর সুন্দর সুন্দর ভবন সম্পূর্ণটাই এই পরিবেশ সম্মত। আমাদের দেশে গার্মেন্ট ফ্যাক্টরি নিয়ে অনেক কথা হয়, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, বাংলাদেশের সবচেয়ে সুন্দর, পৃথিবীর সবচেয়ে ভালো ভালো পরিবেশ বান্ধব গার্মেন্ট ফ্যাক্টরিগুলো তৈরি হয়েছে, আরও হবে। তো এইভাবে যদি হয় তখন হয়তো কিছুটা নিয়ন্ত্রণে থাকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা এবার জানতে চাচ্ছি, দেশে চলছিল হিট অ্যালার্ট, রোববার পর্যন্ত হিট অ্যালার্ট ছিল। ডক্টর মল্লিক, হিট অ্যালার্ট কি আরও আসছে? মানে আরও এই এপ্রিল মেকে আমরা সর্বোচ্চ, অর্থাৎ বছরের সর্বোচ্চ তাপমাত্রা থাকে, অর্থাৎ গরম মাস বলে থাকি। তো মে মাস রয়েছে, এপ্রিল প্রায় শেষ, জুনও রয়েছে, এরপরে বৃষ্টি, কতটুকু বৃষ্টির সম্ভাবনা আছে এবং কতটুকু হিট অ্যালার্ট আর হতে পারে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, বিদ্যমান যে তাপপ্রবাহ, যখন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়, এবং আমরা যদি মনে করি এটা অ্যাটলিস্ট 3 দিন পর্যন্ত বিস্তার লাভ করবে, 36 টানা 3 দিন থাকবে, 3 দিন যদি থাকে, তাহলে আমাদের যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এবং আমাদের লোকাল যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আমরা সাধারণত তাকে তাপপ্রবাহ বলে থাকি। এবং এই তাপমাত্রা শুধু বৃদ্ধি পেলেই হবে না, এই তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অ্যাটলিস্ট 5 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে হবে। সুতরাং আমরা 10 তারিখে হিট অ্যালার্ট দিয়েছিলাম, আমরা 14 তারিখে হিট অ্যালার্ট এবং 16 তারিখে হিট অ্যালার্ট দিয়েছিলাম। পরবর্তীতে 3 দিন করে আমরা সর্বশেষ 19 তারিখে আমরা কান্ট্রি জুড়েই আমরা হিট অ্যালার্ট জারি করেছি। এবং আপনারা জানেন, যেহেতু 72 ঘন্টা পর্যন্ত পূর্বাভাসের অনিশ্চয়তা কম থাকে এবং সবচেয়ে গ্রহণযোগ্য হয়, সেই কারণে আমরা 3 দিন করে কিন্তু আমরা হিট অ্যালার্ট জারি করি। যেহেতু আমরা আশঙ্কা করছি যে এই যে বিদ্যমান তাপপ্রবাহ সে এপ্রিল মাস জুড়েই থাকবে, এবং সেই কারণে পুনরায় আবার হিট অ্যালার্ট
আসতে পারে, এবং মে মাসেও যেহেতু উষ্ণতম মাস এই হিট অ্যালার্ট আসতে পারে। কেন এই হিট অ্যালার্ট? কারণ এখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং আমরা শুধু 3 দিনের জন্য হিট অ্যালার্ট না, আমরা কিন্তু এখন 7 দিনের সম্মুখ পরিস্থিতি পূর্বাভাস দিয়ে যাই, সাথে একদম অংশীজনের মাঝে অ্যান্টিসিপেটরি অ্যাকশন নিতে পারে। বিদ্যমান হিটওয়েভের সাথে স্যার খুব ভালো করে বলেছেন যে কী কী প্রিকশনারি মেজারমেন্ট নেওয়া যায়, অ্যাট দ্য টাইম অফ হিটওয়েভে আমরা কী করব সে সম্পর্কেও স্যার মত দিয়েছেন। এবং শুধু স্বাস্থ্য ক্ষেত্রেই তো প্রভাব নাই, আমাদের এই হিটওয়েভের প্রভাব এগ্রিকালচার সেক্টরে, ফিশারিজ সেক্টরে, পাওয়ার জেনারেশন, ট্রান্সপোর্টেশন সেক্টরে, এমন কোনো সেক্টর নাই সরকারি এবং বেসরকারি পর্যায়ের এবং ব্যক্তি পর্যায়ের, প্রাইভেট উদ্যোক্তা, সব জায়গায় এই বিদ্যমান তাপপ্রবাহের একটা বৃহৎ প্রভাব থাকে। সেই কারণে হিট অ্যালার্ট দিলে যাতে তারা অ্যান্টিসিপেটরি অ্যাকশন নিতে পারে এবং তারা যাতে সুচারুভাবে তাদের জীবন ব্যবস্থা সুন্দরভাবে সাজাতে পারে, সেই জন্য কিন্তু আমরা তাপমাত্রা যখন 36 ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠে যায় সাধারণত আমরা এইরকম হিট অ্যালার্ট দিয়ে থাকি। এবং আপনার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি যে আমাদের স্যার বলছেন যে অনলাইনেও স্যার বললেন যে দ্রুত নগরায়নের ফলে আমাদের প্ল্যান তৈরি হচ্ছে না। সে কারণে আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের পরামর্শ হলো যে এই নগরায়ন প্রক্রিয়া এবং অন্যান্য যেসব ডেভেলপমেন্ট প্রসেস চলতে আছে সেই প্রক্রিয়ায় যদি আবহাওয়া এবং জলবায়ু বিষয়কে আমলে নিয়ে যদি লং টার্ম এবং শর্ট টার্ম প্ল্যান করা হয় তাহলে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং উন্নয়ন টেকসই হবে। প্রফেসর নজরুল ইসলাম বলছেন যে যখন আমরা ভবন নির্মাণ করে যাতে দক্ষিণের বাতাস ঢুকতে পারে বা ছাদ বাগান সবকিছু মিলিয়ে, আচ্ছা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি আছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয় যে বিদ্যমান তাপপ্রবাহ থাকে একমাত্র পরিত্রাণের বিষয় হলো বাংলাদেশ জুড়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে হবে। বৈশাখ মাস চলছে অথচ কাল বৈশাখীর বিষয়টা আপনাকে এই জন্যই বললাম যে বৃষ্টি যে হচ্ছে না তা না, কম শক্তিমাত্রার বৃষ্টি হচ্ছে। বিশেষ করে কয়েকদিন ধরে ঢাকাতেও বৃষ্টি হয়েছিল, সিলেটে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ি বৃষ্টি হচ্ছে, স্থানীয়ভাবে হচ্ছে। বৃষ্টিতে হাইলি লোকালাইজ বৃষ্টিপাত হলেও যেহেতু ব্যক্তিকাল আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা এবং এরপর সে বিনাশ হয়, সেই কারণে এই সব ছোট পরিসরের যে স্থানীয় বজ্রঝড় তা বিদ্যমান তাপপ্রবাহকে প্রশমিত করতে পারেনি। তবে সাধারণত দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে এরকম অনেকগুলো মেঘ তৈরি হয়ে যখন মার্চ করে স্কল লাইন গঠন করে এবং আস্তে আস্তে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যভাগ হয়ে ক্রমশ সে দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হয়ে রাঙ্গামাটি, কক্সবাজার পর্যন্ত যখন এই স্পেল চলে যাবে বজ্র বৃষ্টির, তখনই এই বিদ্যমান তাপপ্রবাহ কমে যেতে পারবে। তবে আমাদের এই এপ্রিল জুড়েই আপনাদের স্থানীয় পর্যায়ে ছোট ছোট শক্তিমাত্রার বজ্র বৃষ্টি হতে পারে। ব্যাপক বজ্রঝড় বা অতি বজ্রঝড় যার সাথে থাকবে দমকা বাতাস, জোড়ো হাওয়া, তার সম্ভাবনা বা কালবৈশাখী ঝড় বলি আমরা লোকালি, তার সম্ভাবনা একটু কম আছে এপ্রিল মাস জুড়েই। তবে 25-26 তারিখের দিকে আকাশে মেঘমালা তৈরির ঘনঘটা একটু বৃদ্ধি পেলে এবং যেহেতু বঙ্গোপসাগর একটু উচ্চচাপ বলয় এখন অবস্থান করছে, সুতরাং বঙ্গোপসাগর থেকে একটু বাতাস আসলে আমাদের আজকে সকাল থেকে কিন্তু একটু বাতাস বেশি প্রবাহিত হওয়ার কারণে যে বিদ্যমান তাপপ্রবাহের যে তীব্রতা ছিল সেটা কমে গেছে। তবে আরেকটা বিষয় হলো যে এই দক্ষিণ পশ্চিম দিকের জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস যখন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তখন এই বিদ্যমান তাপপ্রবাহকে অসহনীয় তাপমাত্রায় রূপান্তরিত করে। কারণ আপনারা জানেন আমরা পারদ বা থার্মোমিটারের মাধ্যমে যে তাপমাত্রাই আমরা রেকর্ড করি না কেন, আমরা বাতাসের তাপমাত্রা এবং আর্দ্রতার সাথে আমরা একটা নিয়ামক ব্যবহার করি যে আসলে জনগণ, শুধু জনগণই না, প্রাণীকুল পক্ষীকুলের বিষয়ে জড়িত স্যার উল্লেখ করেছেন যে কতটুকু তারা ফিল করবে, একে ফিল লাইক টেম্পারেচার বলে। এবং আমরা আমাদের এই গাণিতিক মডেলের এই হিউমিডিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ুর তাপমাত্রা এবং আর্দ্রতার সাথে সম্পর্কিত যে ইন্ডেক্স তাকে হিউমিডিটি ইন্ডেক্স বলে। এখানে আমরা দেখছি যে এটা তাপমাত্রা যদিও এখন 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, কিন্তু এটি 42 থেকে
46°C মধ্যে ফিল লাইক হতে পারে। ডক্টর মল্লিক, একটা বিষয় জানতে চাই, এটা হচ্ছে আসলে তো বাংলাদেশের পার্সপেক্টিভ বলেন বা প্রেক্ষাপট বলেন, আমরা দেখলাম যে দুবাইতে ব্যাপক বন্যা হয়েছে, যেটা শুনছিলেন স্যার বলছিল। এছাড়াও ইউরোপেও দেখলাম বেশ দাবদাহ, গেল বছরও ব্যাপক উষ্ণতম বছর যেটি বললেন, পুরো ইউরোপ জুড়ে এক ধরনের মানুষের মধ্যে হাঁসফাঁস, এবং বিভিন্ন জায়গায় ভূমিকম্প দেখেছি, সুনামি দেখেছি সম্প্রতি বেশ কিছু জায়গায়। এই যে বিষয়গুলো, অর্থাৎ পুরো বিশ্বজুড়েই এক ধরনের এলোমেলো অবস্থা বা আবহাওয়া বা জলবায়ুর এক ধরনের চরম ভাবাপন্নতা, যেটা আপনাদের ভাষায় বলি, তো দুবাইয়ের বৃষ্টি সেইটারও কি প্রভাব, যদি ছোট্ট 1 মিনিটে বলেন, এই পুরো উষ্ণ বা পৃথিবীর উষ্ণায়নটার প্রভাবও কি আমাদের হচ্ছে কিনা, এই যে দুবাইয়ের বন্যা? আপনাকে ধন্যবাদ। দেখুন, দুবাইতে যে ধরনের ভারী বৃষ্টিপাত হলো, এটা তো সচরাচর দুবাইতে এটা কিন্তু দুবাইয়ের নর্মাল ক্লাইমেটোলজি না। সুতরাং এই যে সেই জন্য আমরা বলে থাকি, বিশেষ করে আবহাওয়াবিদ এবং জলবায়ুবিদ এবং গবেষকরা, বিশেষ করে আইপিসিসি সহ নোয়া ইউকিমেট অফিস, এরা বড় বড় সেন্টার, আমরা ক্ষুদ্র পরিসরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি পেল। আমরা মনে করি এই যে র্যাপিড অনসেট ফোর্সেস বলে একে, চরম ভাবাপন্ন ওয়েদারের স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাত ঘটায়, স্বল্প সময়ের মধ্যে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। এই যে চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা শুধু কিন্তু বাংলাদেশেই নয়, সারা বিশ্ব প্রেক্ষাপটেই হচ্ছে। কিন্তু আমাদেরকে আরও গবেষণার বিষয় রয়েছে যে এর সাথে বাংলাদেশের, যেমন দুবাইতে ভারী বৃষ্টিপাত হলো, এর সাথে বাংলাদেশের বৃষ্টিপাত বা তাপমাত্রার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, সেটা গবেষণার বিষয় রয়েছে। তবে এই র্যাপিড অনসেট প্রসেস হওয়ার কারণ হলো মানবসৃষ্ট কারণে সারা পৃথিবীর গ্লোবাল সার্কুলেশন প্যাটার্নের পরিবর্তন হয়েছে, তাদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে। এই বৈশিষ্ট্যের পরিবর্তনই শুধু হচ্ছে না, রিসেন্টলি বিশেষ করে 1990 সালের পর থেকে এই পরিবর্তনের যে হার, তারও পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা যদি সংক্ষেপে বলি, তাহলে বলা যাচ্ছে যে বিশ্ব প্রেক্ষাপটে পরিবর্তনের হার পরিবর্তন সহ সব কিছু যেন পরিবর্তনশীল হচ্ছে, সেই জন্য পরিবর্তনও পরিবর্তনশীল হচ্ছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমরা বলতে চাচ্ছি যে এই সব চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের মধ্যে বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুর গ্লোবাল সার্কুলেশনের প্যাটার্নের সাথে কোনো সম্পৃক্ততা আছে কি না, সেজন্য ফার্দার গবেষণারও বিষয় রয়েছে। তবে আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখন আমাদের যে উন্নত বিশ্ব যে ধরনের গাণিতিক মডেল ব্যবহার করে, আপনারা জানেন পৃথিবীতে 1 নম্বর গাণিতিক মডেল হলো ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ফোরকাস্ট, তারপর WR ফোরকাস্ট। এই সব গাণিতিক মডেল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও ব্যবহার করছে। সুতরাং আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা আশা করি যদি ন্যাশনাল মেট্রোলজিক্যাল সেন্টারের এই পূর্বাভাস ব্যবস্থা 1090-তে ফোন করে জানতে পারবে, জানলে এবং পূর্বাভাস ব্যবস্থা এবং ওয়ার্নিং ব্যবস্থাকে যদি মেনে চলে, তাহলে এই যে বিদ্যমান স্যার যে সব উল্লেখ করলো, প্রিকশনারি মেজারমেন্ট অ্যাট দ্য টাইম অফ হিট ওয়েভের যে ব্যবস্থা, সেটা সুচারুভাবে আমরা পরিত্যাগ করতে পারবো। মে জুড়ে আরও কয়েকটি হিট ওয়েভ বা যেটা হিট অ্যালার্ট থাকছে। আমরা ডক্টর প্রফেসর AVM আব্দুল্লাহ স্যার আপনার কাছে যাচ্ছি। ডেঙ্গু, গেল বছর 2023 সাল ভয়াবহ ডেঙ্গুর বছর গেছে বাংলাদেশের ইতিহাসে। 2020 সাল থেকে ডেঙ্গু শুরু হয়েছে বাংলাদেশে। প্রথমত 23 সাল ছিল সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রভাব, অর্থাৎ মৃত্যু যেমন বেশি হয়েছে, আক্রান্ত সবচেয়ে বেশি হয়েছে। 2024 সাল ইতিমধ্যে চোখ রাঙাচ্ছে। ইতিমধ্যে আপনি বলেছিলেন আমার সাথে যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এপ্রিল পর্যন্ত ইতিমধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে, 20-এর উপরে, পাশাপাশি আক্রান্ত হচ্ছে। কিন্তু এই সময়টা আসলে ডেঙ্গুর সময় ছিল না। একটু বলবেন জনাব যে সামনের ডেঙ্গুটা কতটা চোখ রাঙাচ্ছে, আমাদের কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, একটার পর একটা তো প্রাকৃতিক দুর্যোগই বলেন, যেমন গরম এখন শুরু হয়েছে, তো ডেঙ্গু তো বলা যায় না। আর ডেঙ্গু যেটা বলতে চাচ্ছি, এটার মৌসুমি রোগ না। একসময় মৌসুমি রোগ এপ্রিল মেতে শুরু হতো বা বৃষ্টিপাতের সঙ্গেও সম্পর্ক। তো গতবার যে ছিল 2023 ভয়াবহ, জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছিল। এবং আমরা বলতাম যে শীতকালে কমে যাবে না, এটাও গতবারে যেটা বলছে শীতকালে কমার কথা, গতবার শীতকালে কিন্তু কমে নাই, তার মানে সারা বছর ব্যাপী চলছে। এবারও হয়তো এপ্রিল মেতে কিন্তু জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে। প্রায় ধরেন 1900-র বেশি কিন্তু আক্রান্ত হয়ে গেছে, 23 জন কিন্তু মারাও গেছে, 23 জন মারা গেছে অলরেডি। গতবার এই সময় কিন্তু এত লোক মারা যায় নাই, আক্রান্তই তো হয়নি স্যার, আক্রান্ত এত এর আগে 22 সালে বা 21 সালে এতটা হয় নাই, আক্রান্ত হয়ে যাচ্ছে। সুতরাং একটু ভয় তো হচ্ছে। আমি তো বিভিন্ন মিডিয়াতেও বলছি যে ডেঙ্গু কিন্তু আবার চোখ রাঙাচ্ছে।
তো সুতরাং বলা যায় না, যেহেতু এটা মৌসুমি আর নাই, যে কোনো সময় হতে পারে। এই একটা, আবার ডেঙ্গুর ধরনও বদলে গেছে। আগে যে ক্লাসিক্যাল ডেঙ্গু যেগুলো, যে লক্ষণ যেগুলো, এগুলো আর কিন্তু আজকাল বোঝা যায় না। এই রোগী 1-2 দিনের জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা হঠাৎ করে খারাপ হয়ে যায়। গতবার যেটা হয়ে গেছে, শকে চলে গেছে, ডেঙ্গু শক সিনে তো মারাও গেছে, সময়মতো চিকিৎসা নেয় নাই, কারণ রোগী বুঝতেই পারে নাই। কারণ নর্মাল একটু সর্দি কাশি জ্বর হলে কে আর পাত্তা দেয়? একটু সর্দি কাশি বাংলাদেশে তো হয়েই থাকে, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এরকমই তো। এবং সবসময় গতবার আমরা বলছি বারবার যে যারই সামান্যতম জ্বর, গলা ব্যথা, শরীর ব্যথা, আপনারা অবহেলা করেন না। অন্য যাই মনে করেন, ডেঙ্গু টেস্টটা করায়, কোনো জ্বরকে অবহেলা করা যাবে না। মাইল্ড আগে তো 103, 4, 5 দেখা যায়, এত জ্বরও হয় না, 101, 2 হয়, কম জ্বরের মধ্যে ডেঙ্গু হতে পারে। ডেঙ্গু হতে পারে, ওই যে ধরনটা বদলায় গেছে, তার মানে অল্প জ্বর দিয়েও ডেঙ্গু হতে পারে। সেই জন্য গতবার আমরা বলছি যাদের এই ধরনের লক্ষণ থাকে, জ্বর, সর্দি, কাশি হলে ডেঙ্গু টেস্টটা করিয়ে নেবেন। NS1 অ্যান্টিজেন 3 দিনের মধ্যে কিন্তু এটা পজিটিভ আসতে পারে। 3 দিন পরে আবার এই টেস্ট, তখন অন্য টেস্ট করতে হয়। পজিটিভ হলে লাভ হলো আগে ডায়াগনোসিস হলো, যদি আল্লাহ না করে হয় ডায়াগনোসিস, আর্লি ডায়াগনোসিস হলে আর্লি চিকিৎসা হবে, তাহলে ওই শক সিনড্রোম বা জটিলতাগুলো অ্যাভয়েড করা যায়। আরেকটা কারণে ডায়াগনোসিস দরকার, এই রোগীটাকে একটু আইসোলেট করতে হয়। তাকে যে মশা কামড়াবে, ওই মশার মধ্যে ভাইরাস, সে যত লোককে কামড়াবে এইভাবেই তো ছড়াবে, এইভাবে কিন্তু ছড়াচ্ছে। শত্রু তো আমাদের কিন্তু চেনা, এডিস মশা, তার শত্রু তো চিনি। কারণ এই শত্রুকে যদি নিধন না করতে পারেন, নির্মূল হয়তো হবে না, যদি কমাইতে না পারি তাহলে তো ডেঙ্গু বাড়তেই থাকবে। সুতরাং আমাদের ঝুঁকি একটাই রয়ে গেছে আগামীতে। এখন আবার যদি বৃষ্টি শুরু হয়, আবার মশার উপদ্রব যদি বাড়ে, সামনে তো বৃষ্টির সম্ভাবনা হয়তো আছে, ধরে নিলাম না হলে হোক না হোক, কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্ক বৃষ্টি ছাড়াও হতে পারে। কারণ এটা জমা পানি থাকলেই হবে। আজকাল তো অনেক জায়গায় জমা পানি, যে নির্মাণাধীন ভবন হচ্ছে না, পানি দেয়, ওর মধ্যেও জমা পানি, রাস্তায় কনস্ট্রাকশনের কাছে ওখানেও পানি দেয়, ছাদ বাগানের কথাও কিন্তু জমে থাকে, ওখানেও কিন্তু ড্রাম থাকে, পানি জমা। সুতরাং পানি জমা থাকলেই ডেঙ্গু মশাগুলো কিন্তু ডিম পাড়ার ঝুঁকি রয়ে গেছে। আরেকটা কথা হলো, যেটা কাউকে ভয় ধারণার জন্য বলছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইবার যদি আল্লাহ না করে ডেঙ্গু হয়ে যায়, সিরিয়াস হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কারণটা হলো, ডেঙ্গুর তো 4টে সিরোটাইপ, 1, 2, 3, 4। ফার্স্ট টাইম হলে খুব সিরিয়াস হয় না, নর্মাল ফ্লু, ইনফ্লুয়েঞ্জা এরকম মনে হয়, রুগী জানেও না তার ডেঙ্গু হয়েছে। কিন্তু সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম হলে ডেঞ্জারাস হতে পারে। যেহেতু গর্ভপাতবার অনেকেই কিন্তু আক্রান্ত হয়ে গেছে, তারা যদি আবার এই দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার আক্রান্ত হয়, তাহলে একটু ভয়াবহ অবস্থার সৃষ্টি কিন্তু হতে পারে। সেই জন্য আমি সবসময় বলে, আগেও বলছি, যে দেখা যায় যে ডেঙ্গু এলেই সব তুরজুর শুরু হয়, মশা মারা একেবারে সবকিছু, আর সারা বছর শুরু হয়। এইটা যেন না হয়, সারা বছর আমাদেরকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতেই হবে। কারণ যেহেতু আমরা শত্রু চিনি, এই শত্রু থেকে বাঁচার জন্য যা যা অ্যাডাল্ট মশাগুলো মারতে হবে, যেখানে যেন ডিম পারে, যে ব্রিডিং প্লেস, এগুলো ধ্বংস করতে হবে। আর জনগণকেও কিন্তু প্রোটেকশন দিতে হবে, মশার কামড় থেকে বাঁচানোর। এবং কথা মনে রাখতে হবে, কাউকে একার ব্যাপার না এটা, সবার কিন্তু সমন্বিত, জনগণ, প্রশাসন, তাই না? সবার যদি সমন্বিত পদক্ষেপ না হয়, কারণ এখানে ব্লেম দেওয়াল একসময় কিন্তু শহর কেন্দ্রিক ছিল, ঢাকার সব বড় বড় শহর হয়তো সিটি কর্পোরেশনের ঘাড়ে দায়িত্বটা বেশি পড়তো, সারা দেশে ছড়াই গেছে। আইভি ফ্লুইডের বিষয়টা গতবার আমরা দেখেছি ব্যাপক সংকট তৈরি হয়েছে। আইভি ফ্লুইড, সেটা গতবার একটা কারণ হয়েছিল, হঠাৎ করে ডেঙ্গু এত বেশি হয়ে গেছিল, তো এইবার সে প্রিপারেশন ছিল না। আমার মনে হয় প্রশাসন এই ব্যাপারে সচেতন। আইভি ফ্লুইড, শুধু আইভি ফ্লুইড, ডেঙ্গু চিকিৎসা তো বেশি নাই, চিকিৎসা তো বেশি নাই, সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয়। আইভি ফ্লুইড, নর্মাল স্যালাইন বা এই জাতীয় ফ্লুইডগুলা, এই ব্যাপারে প্রশাসন বোধহয় এবার যথেষ্ট আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। না নিয়ে থাকলে আমি আবারও বলবো যে হয়ে গেলে তোড়জোড় না করে আগে থেকেই যেন সবাই প্রস্তুত থাকি আমরা, এবং সবার সমন্বিত পদক্ষেপ দরকার। জনগণ, প্রশাসন যদি আমরা সবাই করি, কারণ এটা সারা দেশে ছড়াই গেছে, 64 জেলায় সব জায়গায় তো হয়ে গেছে আর কি। এখন তো তার সিটি কর্পোরেশন না, এখন তো আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে, ওই ভয়াবহ অবস্থার সম্মুখীন যেহেতু আমাদের আর না হতে হয় আর কি। ধন্যবাদ আপনাদের দুজনকেই এনটিভিতে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা আমাদের দর্শকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য জেনেছি, যেমন হিট অ্যালার্ট আরও আসতে পারে, এবং হিট অ্যালার্ট এলে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য ডক্টর আবদুল্লাহ তিনি বলেছেন, পরামর্শ দিয়েছেন, খুব দীর্ঘ সময় তীব্র রোদে থাকা যাবে না। পাশাপাশি আরও বেশ কিছু উপদেশ, যে বাড়ির আশপাশ খোলামেলা রাখা এবং নিয়ম নীতি মেনে, বিল্ডিং কোড মেনে দালান করা। নগর পরিকল্পনাবিদ প্রফেসর নজরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা যা বিশেষজ্ঞ ব্যক্তিরা যে আলোচনাগুলো করেছেন, তার থেকে নিশ্চয়ই এই বিষয়ে নজর দিবেন প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যায়ে, এবং অন্য কোনো সময় আপনাদের সাথে আবার দেখা হবে। ছায়াতে থাকুন, নিরাপদে থাকুন।
বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।